আচ্ছা, আজকে আমরা যেটা পড়াবো সেটা হবে আমাদের গ্যাসের প্রসারণ। এর আগে আমি তরল আর কঠিনের প্রসারণটা পড়িয়েছি, আজকে হচ্ছে গ্যাসের প্রসারণ। গ্যাসের প্রসারণ জিনিসটা কি, তোমরা একটা দেখেছো জিনিস যে ধরো গ্রীষ্মকালে যদি আমরা প্রচণ্ড রোদে যদি আমরা সাইকেল রেখে দিই, কী হয়, হঠাৎ করে দেখবে এটা আওয়াজ হয়, টায়ার ফাটার আওয়াজ, না হঠাৎ করে সাইকেলের টায়ারটা ফেটে যায়। তো এই ফেটে যাওয়ার কারণ কি, টায়ারের ভিতরে আমরা কী জানি, বাতাস আছে বা বায়ু আছে বা গ্যাস আছে। সেই গ্যাসটা তার মানে কী হয়, প্রচণ্ড গরমে প্রসারণ হয়েছে। তাহলে গ্যাসের প্রসারণের জন্যই কিন্তু ওই টায়ারটা ফেটে যাচ্ছে। ঠিক আছে, কারণ গ্রীষ্মকালে যেহেতু তাপমাত্রা অন্যান্য স্বাভাবিক যে তাপমাত্রা থাকে তার তুলনায় অনেকটা বেশি হয়, তাই জন্য গ্যাসটা সেক্ষেত্রে বেড়ে যায়, ফেটে যায় এবং হয়। ঠিক আছে, অর্থাৎ হঠাৎ করে টায়ারটা ফেটে যায় বলে শব্দটা হয়। তাহলে গ্যাসের প্রসারণের জন্য অ্যাকচুয়ালি এটা হয়। তার মানে গ্যাসকেও তার মানে আমরা কী বলতে পারি, যে তাপ দিলে গ্যাসেরও প্রসারণ হয়, যেটা আগেও বলেছি। তাহলে এবার গ্যাসের প্রসারণের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম, ধরো গ্যাসকে আমরা একটা তো পাত্রের মধ্যে রাখি, গ্যাস তো আর নিজে থেকে থাকতে পারে। তাহলে গ্যাসের আয়তন তার মানে কী বোঝায়, পাত্রের আয়তন। তাহলে গ্যাসের কি কোনো নির্দিষ্ট আকৃতি নেই, না আছে দৈর্ঘ্য, না আছে ক্ষেত্রফল, শুধুমাত্র কী আছে, আয়তন আছে। তাহলে গ্যাসের যদি প্রসারণ হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র কিসের প্রসারণ হবে, আয়তনের প্রসারণই হবে। তাহলে গ্যাসের প্রসারণ সেক্ষেত্রে আমরা কী পাবো, আয়তনের প্রসারণ পাবো। কিন্তু এখানে একটা সমস্যা হলো, গ্যাসের ক্ষেত্রে ধরো যেটা হবে, যে গ্যাসের ক্ষেত্রে দুরকম জিনিস হতে পারে। এক হচ্ছে গ্যাসের ভিতরে আমার কী থাকে, চাপ থাকে। গ্যাসটা কী করে, সবসময় পাত্রের দেয়ালে একটা চাপ দেয় এবং গ্যাসের আয়তন আছে। এবার যদি আমি বাইরে থেকে উষ্ণতা বাড়াই, অর্থাৎ গ্যাসটাকে যদি গরম করি, তাহলে দেখা যাবে গ্যাস যদি গরম করা হয়, গ্যাসের চাপটাও কিন্তু সেই তুলনায় বৃদ্ধি পায় এবং আয়তনও বাড়ে। তাহলে গ্যাসের উষ্ণতা বাড়ালে চাপ বাড়তে পারে, আবার আয়তন বাড়লে আবার কী জানি চাপ কমে। তাহলে অর্থাৎ উষ্ণতা বাড়লে চাপেরও যেমন পরিবর্তন হয়, তেমনি আয়তনেরও পরিবর্তন হয়। তাই উষ্ণতার সঙ্গে গ্যাসের এখানে দুটো জিনিসই সম্পর্কিত, চাপও পরিবর্তন হচ্ছে, আয়তনও পরিবর্তন হচ্ছে। কিন্তু আমরা এখানে শুধুমাত্র গ্যাসের আয়তনটা পড়ব। তাহলে আয়তন নিয়ে যখন পড়বো, অর্থাৎ উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন যখন বৃদ্ধি পাবে, তখন তার মানে আমার কোনটাকে স্থির ধরতে হবে, এই গ্যাসের চাপটাকে আমাকে ধ্রুবক ধরে নিতে হবে, অর্থাৎ স্থির ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে কী হচ্ছে, চাপ যদি স্থির হয়, চাপটাকে আমি তাহলে কী ধরে নেবো, স্থির ধরে নেবো। তাহলে চাপ স্থির নিলে হলে উষ্ণতা যদি বাড়ায়, তাহলে আমার কোনটা বাড়বে, উষ্ণতা বৃদ্ধি করলে আয়তনটা বাড়বে। আয়তন বাড়বে। ঠিক আছে, তাহলে এবার দেখো উষ্ণতা বৃদ্ধি করে যদি আয়তন বাড়ে, তাহলে এখানে কোন প্রসারণ হবে, আয়তন প্রসারণ হবে। তাহলে আয়তন প্রসারণের ক্ষেত্রে আমরা বলেছি কীভাবে, আয়তন প্রসারণ গুণাঙ্কের যা সংজ্ঞা ছিল, তাহলে একই সংজ্ঞা এখানে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে সংজ্ঞাটা কী হবে, তাহলে গ্যাসের ক্ষেত্রে যে প্রসারণটা হবে তার নামটা ওই জন্য কী হয়, গ্যাসের আয়তন গুণাঙ্ক। যেহেতু আয়তনের প্রসারণ হচ্ছে, তাই জন্য এটাকে বলা হয় গ্যাসের আয়তন গুণাঙ্ক। তাহলে গ্যাসের আয়তন গুণাঙ্ক তাহলে সংজ্ঞা দেখো, তাহলে কী হবে, যেমন আমরা কঠিনের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা পড়েছিলাম, বা তরলের ক্ষেত্রে পড়েছিলাম আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, আপাত আয়তন বলো বা প্রকৃত বলো, একই রকম সংজ্ঞা এখানেও আছে। তো কিন্তু এখানে একটা জিনিস যেটা লিখতে হবে সংজ্ঞাতে, ওখানে যেটা ছিল না, প্রথমে আয়তন প্রসারণ গুণাঙ্ক গ্যাসের আমি তখনই করতে হবে যদি আমি চাপটাকে স্থির রাখি। তাই জন্য এখানে করতে হবে চাপ স্থির রেখে, প্রথমে এই কথাটা অবশ্যই লিখতে হবে সংজ্ঞাতে, যেটা আমার কঠিনে বা তরলে লেখা ছিল না। ঠিক আছে, তাহলে চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা যদি কত থেকে বৃদ্ধি করি, যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করা হয়, 1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0 ছিল উষ্ণতাটা, সেখান থেকে আমি 1 ডিগ্রি বাড়ালাম, যদি বৃদ্ধি করা হয়, তখন বলছে গ্যাসের প্রতি একক আয়তনে বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে গ্যাসের আয়তন গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে, তাহলে গ্যাসের আয়তন গুণাঙ্ক বলে। তার মানে এখানে যারা দেখো সংজ্ঞাটা যেটা কঠিনের ক্ষেত্রে যেটা ছিল, ওখানে আমার কী ছিল, কোনো নির্দিষ্ট ভরে কঠিনের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে যে পরিমাণ প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হয়। তাহলে এখানে আমি কী এক্সট্রা লিখেছি, এখানে দেখো প্রথমত এক্সট্রা লিখেছি চাপ স্থির রেখে, এটা আমাকে লিখতেই হবে। কেন না, যেহেতু গ্যাসের আয়তন যদি বাড়াতে হয়, চাপটা যদি স্থির না থাকে, তাহলে কিন্তু উষ্ণতা বাড়লে চাপ সেক্ষেত্রে বৃদ্ধি পাবে, ফলে আয়তনের পরিবর্তন হবে, ফলে আয়তনটা কতটা বাড়ছে না বাড়ছে সেটা আমরা বুঝতে পারবো না। তাই জন্য চাপটা আমাকে স্থির রাখতে হবে, সংজ্ঞাতে আমাকে সেটা লিখতে হবে। আর কি লিখতে হচ্ছে এক্সট্রা,
0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করা, এটা আমাকে এক্সট্রা লিখতে। কঠিনের ক্ষেত্রে আমি লিখতাম কি 1 ডিগ্রি বৃদ্ধি করলে, তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি কঠিনের কী হতে পারে, 10 থেকেও 1 বাড়াতে পারি, 20 থেকেও 1 বাড়াতে পারি, 30 থেকেও বাড়াতে পারি, 0 থেকেও বাড়াতে পারি, যা খুশি করতে পারি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে পার্টিকুলারলি আমাকে 0 থেকেই বাড়াতে হবে, অর্থাৎ প্রথম যে উষ্ণতা সেটা 0 ডিগ্রিতেই নিতে হবে, তারপর তুমি 1 ডিগ্রি বাড়াও। কারণ কেন না, গ্যাসের 0 ডিগ্রিতে যে আয়তন হয়, আমি যদি তাকে যদি 10 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বাড়াই, 10 ডিগ্রির আয়তন কিন্তু 0 থেকে অনেকটা বেশি বা কম হবে, মানে সেটা ডিপেন্ড করছে গ্যাসের ওপর। তাই জন্য আমার সেক্ষেত্রে কী করতে হয়, 0 থেকে সবসময় ধরতে হয়, গ্যাসের সংজ্ঞাতে সবসময় 0 ডিগ্রি কথাটা লিখতে হয়, ঠিক আছে, এটা গ্যাসের ক্ষেত্রে। কঠিন বা তরলের ক্ষেত্রে দেখবো লেখা নেই, তাই আমাকে এই দুটো জিনিস এক্সট্রা লিখতে হচ্ছে, বাকিটা প্রায় সেম আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার গ্যাসের আয়তন গুণাঙ্কের সংজ্ঞা। তাহলে আয়তন গুণাঙ্ক মানে কি, সেটাকে আমরা কী দিয়ে লিখব, আয়তন গুণাঙ্ককে সবসময় কী দিয়ে লেখা হয়, গামা দিয়ে লেখা হয়। কিন্তু যেহেতু গ্যাসের আয়তন গুণাঙ্ক, তাই এটাকেও আমি গামা দিয়ে লিখবো, যেহেতু আয়তন। কিন্তু এখানে একটা জিনিস যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি, চাপটা যেহেতু স্থির, তাই জন্য গামার নিচে এখানে একটা পি চিহ্ন দিতে হবে। পি চিহ্ন দেওয়া মানে কি, চাপটা স্থির বোঝায়। তাহলে গ্যাসের আয়তন গুণাঙ্ককে আমরা কী দিয়ে লিখবো, আয়তন গুণাঙ্ক মানে আমরা গামা দিয়ে লিখি, তাই গামা লিখলাম। চাপ স্থির মানে এখানে তাহলে কী দিলাম, একটা পি দিলাম। তাহলে এখানে আমরা তাই জন্যই একে আমরা কী লিখছি না, একে গামা পি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ চিহ্নটা তাহলে কী হবে, গ্যাসের আয়তন গুণাঙ্কের চিহ্ন হচ্ছে কি গামা পি, ঠিক আছে। তাহলে এর একক কী হবে না, একক আমরা পড়েছি যে কোনো আয়তন গুণাঙ্কের একক কী হয়, হয় ডিগ্রি সেলসিয়াস -1 অথবা কেলভিন -1। তাহলে একক সবসময় কী হবে, ডিগ্রি সেলসিয়াস -1, বা তুমি যদি বলো এসআইতে যদি বলো তাহলে কেলভিন -1। তাহলে এটা হচ্ছে সিজিএস, এটা হচ্ছে এসআই। যেমন আয়তন গুণাঙ্কের যেমন আমার একক হয় সেরকম একক, ঠিক আছে। যে কোনো গুণাঙ্কেরই একক হচ্ছে সেম, এটা আমি বলেইছিলাম আগে। তাহলে এবার তাহলে তাহলে সমীকরণটা তাহলে কী হবে, তাহলে সমীকরণটা আমি লিখে নিচ্ছি এখানে। যদি আমি ধরে নিই স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনটা তাহলে আমি কত ধরছি, V0 ধরছি, ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে উষ্ণতা বৃদ্ধি করে আমি 1 ডিগ্রি বাড়িয়েছি, 1 ডিগ্রি জায়গায় আমি 2 ডিগ্রিও বাড়াতে পারি, 3 ডিগ্রিও বাড়াতে পারি, 4 ডিগ্রিও বাড়াতে পারি, যা খুশি, কিন্তু 0 থেকে বাড়াতে হবে, এটা যেন মাথায় থাকে। এবং উষ্ণতা বৃদ্ধি করে টি ডিগ্রি সেলসিয়াস করা হলো। তাহলে উষ্ণতা বাড়িয়ে যদি টি ডিগ্রি করি, তার আয়তন আমার কত হচ্ছে, আয়তন আমি ধরে নিচ্ছি কত হচ্ছে, আয়তন হবে ভিটি। তাহলে আয়তন কত হচ্ছে, ভিটি হয়েছে, ঠিক আছে। তাহলে এবার তাহলে গ্যাসের আয়তন গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী তাহলে আমি কী লিখতে পারি, গামা পি। আয়তন গুণাঙ্কের সংজ্ঞা আমার কী ছিল, যে পরিমাণ আয়তন প্রসারণ হয়, তাহলে আয়তন প্রসারণ কতটা হচ্ছে, ভিটি মাইনাস কত হবে, V0। যেমন আমার সংজ্ঞাটা ছিল আর কি, এতে যেমন আমার কঠিনের ক্ষেত্রে পড়েছিলাম V2 - V1 পড়েছিলাম, এখানে কত পাচ্ছি, VT - V0 বাই নিচে কী হয়, প্রাথমিক আয়তন, ঠিক আছে। প্রাথমিক আয়তনটা কত, V0 ইন্টু হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধিটা কত হয়েছে, T - 0 অর্থাৎ T। তাহলে VT - V0 বাই V0T, এটা তাহলে গ্যাসের আয়তন গুণাঙ্কের সমীকরণ। তাহলে যেমন আমরা লিখতাম আগে যে আয়তন বৃদ্ধি বা প্রসারণ, উপরে আমি লিখে দিচ্ছি যেমন কঠিনের ক্ষেত্রে লিখেছিলাম, নিচে হচ্ছে প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তাহলে আমার আয়তন গুণাঙ্ক মানে সব ক্ষেত্রে আমার একই সমীকরণ, শুধু কী করতে হবে, আমাকে চিহ্নগুলো একটু খেয়াল রাখতে হবে। কী চিহ্ন, যেমন গামাটা যেমন আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে সব জায়গায় থাকে, কিন্তু কোথাও গামা পি হয়, যেমন আমরা এর ক্ষেত্রে দেখেছি, তরলের আপাতর ক্ষেত্রে দেখেছি গামা এ হয়, গামা আর হয়, তাই ওই চিহ্নগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এককটা সবগুলোরই সেম। তাহলে এই হচ্ছে আমার গামা এর ক্ষেত্রে সমীকরণ হচ্ছে এটা, ঠিক আছে। তো এবার এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আছে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে, চার্লসের সূত্র থেকে নির্ণয় করো। চার্লসের সূত্র থেকে আয়তন প্রসারণের গ্যাসের আয়তন গুণাঙ্কের মান নির্ণয়। ঠিক আছে, তাহলে এইটা তাহলে আমি করবো কীভাবে, দেখো চার্লসের সূত্রটা আমরা পড়েছি, কী পড়েছি চার্লসের সূত্র সেটা একবার বলে দিই। যে চার্লসের সূত্র যেটা আমরা পড়েছি, যে স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি উষ্ণতায় থেকে প্রতি 1 ডিগ্রি বৃদ্ধি করলে যে পরিমাণ আয়তন কত হয়, প্রতি 1 ডিগ্রি বৃদ্ধি করলে 1/273 অংশ আয়তন বৃদ্ধি বা হ্রাস পায়, এটা আমরা পড়েছি চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র যেটা পড়েছি সেখান থেকে তাহলে আমরা কী লিখতে পারি, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের
আমার এখানে চার্লসের সূত্রটা আমি লিখবো না, আমি এখানে লিখবো চার্লসের সূত্রের গাণিতিক রূপটা। ঠিক আছে, গাণিতিক রূপটা কী হলো সেটাই লিখছি আমি। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0 এবং উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় উষ্ণতা বৃদ্ধি করলে কত করলাম, T ডিগ্রি সেলসিয়াস করলে আয়তনটা কত হয় VT, যেটা আমি আগে লিখেছি সেটাই লিখছি, আয়তন হয় কত VT। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী তাহলে আমরা কি লিখতে পারি, চার্লসের সূত্রানুযায়ী লিখতে পারি গাণিতিক রূপটা, শুধু আমরা এখানে লিখবো, সূত্রটা এখানে লেখার কোনো দরকার নেই। কারো যদি মনে হয় সূত্রটা লিখবে তো লিখে দিতে পারো। চার্লসের সূত্র অনুযায়ী লেখা যায় যে VT ইজিক্যাল টু, আমার সমীকরণটা কী ছিল, V0 × 1 প্লাস T/273, অর্থাৎ প্রতি 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করলে তার আয়তন 1/273 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পায়, সেটা আমি এখানে লিখলাম। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী এটা হচ্ছে আমার সমীকরণ, যেটা আমরা 1 নম্বর দিয়ে রাখবো। ঠিক আছে, এবার তাহলে কী বলছে, চার্লসের সূত্রে আয়তন গুণাঙ্কের মান, আয়তন গুণাঙ্ক কি গামা পি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে ঠিক এখানে নিচে লিখতে হবে যে আয়তন গুণাঙ্কের সংজ্ঞানুসারে লেখা যায় তাহলে কী লেখা যায় না, গামা পি দেখো সংজ্ঞা থেকে কী পাচ্ছি, এটা পাচ্ছি, তাহলে এটা আমি এখানে লিখবো গামা পি ইজিক্যাল টু VT - V0 × V0T। তাহলে এটাকে সাজিয়ে নেবো বলতে কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে দেখো V0 গামাটি পাচ্ছি, এদিকে পাচ্ছি VT - V0। আচ্ছা, V0টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে এদিকে নিয়ে আসলে কত হবে, V0 গামাটি প্লাস V0 ইজিক্যাল টু কত পাচ্ছি, VT পাচ্ছি। আচ্ছা, এবার একটু সাজিয়ে ভিটিটাকে আগে লিখে নিচ্ছি, তাহলে VT ইজিক্যাল টু তাহলে কত হচ্ছে, এখান থেকে দেখো V0টাকে কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে কত হচ্ছে 1 প্লাস গামাটি। ঠিক আছে, তাহলে দেখো আমি ভিটিটাকে এইদিকে লেখার থেকে এইদিকে নিয়ে নিলাম, একই ব্যাপার, যেহেতু সমান আছে। V0টাকে এখান থেকে কমন নিলাম, কমন নিলে কত পাচ্ছি 1 প্লাস গামাটি। তাহলে VT ইজিক্যাল টু কত পাচ্ছি, V0 × 1 প্লাস গামাটি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমি কী করবো, 1 আর 2 তুলনা করব। ঠিক আছে, তাহলে এখানে লিখবো 1 ও 2 তুলনা করে পাই। তুলনাটা করবো কীভাবে, একে দেখো সমীকরণে প্রথমে কী আছে, VT আছে, 2-এর সমীকরণেও কী আছে, VT আছে, তাহলে VT আলটিমেট কেটে যাচ্ছে, এখানে V0 আছে, এখানেও V0 তাই কেটে যাচ্ছে, 1 আছে, 1 আছে তাই কেটে যাচ্ছে, T আছে, তাহলে গামার সঙ্গে তাহলে কোনটা সমান হবে, 1/273। তাহলে 1 আর 2 তুলনা করে কী পাই, গামা পি, সরি এটা গামা পি ছিল, হ্যাঁ পিগুলো আমি একটু লেখা হয়নি এখানটায়, এই যে এগুলো সব পি লিখবে। তাহলে গামা পি ইজিক্যাল তাহলে কত পাচ্ছি, 1/273। গামা পি এর একক কী বলেছি আমরা, ডিগ্রি সেলসিয়াস -1 অথবা কে মানে, কিন্তু এটা কী ছিল, ডিগ্রি সেলসিয়াসে আছে, তাই এখানে লিখবো ডিগ্রি সেলসিয়াস -1। এই হচ্ছে উত্তর। তাহলে অতএব চার্লসের সূত্র থেকে আয়তন গুণাঙ্কের মান তাহলে কত বেরোলো, 1/273। ঠিক আছে, তাহলে এবার এটা নিচে লিখে দেবো, অতএব চার্লসের সূত্র থেকে আয়তন গুণাঙ্কের মান পেলাম গামা পি ইজিক্যাল টু 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই প্রমাণটা করো ভালো করে, এটা পরীক্ষায় আসে, হ্যাঁ 3 নম্বরের প্রমাণ হিসাবে এটা পরীক্ষায় আসে। তো এইটুকু লিখলেই হবে। আর কেউ যদি পারো, কারো যদি মনে হয় চার্লসের সূত্রটা লিখবে, তো মাঝখানে চার্লসের সূত্রটা লিখে দিতে পারো, এইখানটাতে লিখে দিলে চার্লসের সূত্র অনুযায়ী লেখার আগে এইখানটা লিখে দিলে, কারো যদি মনে হয়, না লিখলেও হয়, অসুবিধা নেই। ঠিক আছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এইটুকুই তোমাকে করতে হবে। আয়তন গুণাঙ্ক কাকে বলে, তার সমীকরণ চিহ্নটা কী দিয়ে প্রকাশ করা হয়, আর চার্লসের সূত্র থেকে আয়তন গুণাঙ্কের মান নির্ণয়। ঠিক আছে, এটাই করতে হবে। তাহলে গ্যাসের আয়তন প্রসারণটা অ্যাকচুয়ালি এখানেই শেষ। তো এবার আমাদের যেটা করতে হবে, এই যে প্রসারণগুলো যেগুলো বললাম, কঠিন বলো, তরল বলো বা গ্যাস বলো, তো এই কঠিন তরল গ্যাসের প্রসারণ অ্যাকচুয়ালি কাজটা কী বা উপকারিতাটা কী, দেখো কাজ বলে কি, মানে ব্যবহারিক প্রয়োগ, যেটা বাস্তব জীবনে যে ব্যবহারিক প্রয়োগ আমরা দেখি, তার প্রয়োগটা কোথায়। দেখো বাস্তব জীবনে ব্যবহারিক প্রয়োগ কতগুলো উদাহরণ তোমাদের বইতেও দেখবে দেওয়া আছে, আমি কতগুলো জাস্ট মুখে বলে দিচ্ছি, আমি লিখছি না। আমরা দেখো দেখেছি যে রেল লাইনের হচ্ছে দুটো এর মাঝখানে, বেরির মাঝখানে ফাঁকা রাখা হয়। কেন ফাঁকাটা রাখা হয় না, ফাঁকাটা রাখার কারণ হলো আমরা জানি গরমকালে কী হয়, যেহেতু লোহার পাত দিয়ে তৈরি হয়, ওটা কী হয়, গরম হয়ে যায়, গরম হয়ে প্রসারণ হয়, এবং সেক্ষেত্রে কী হতে পারে, প্রচণ্ড পরিমাণে ফাঁকা যদি না রাখা হয়, সেক্ষেত্রে কী হবে, ওটা বেঁকে এগিয়ে যাবে, গরম যেহেতু হচ্ছে বাড়তে প্রসারণ হতে চাইছে, প্রসারণ হতে না পারলে ওটা তখন কী হবে, বেঁকে যাবে, ফলে তখন ট্রেনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জন্য মাঝখানে কী করা হয় না, ফাঁকাটা রাখা হয়। ঠিক আছে, তাহলে যেহেতু আমার ফাঁকা রাখা হচ্ছে, তাহলে ফাঁকা রাখার কারণ হিসাবে আমি কী বলছি না, হচ্ছে কঠিনের প্রসারণ যেহেতু হচ্ছে, তাহলে কঠিনের প্রসারণে একটা গেল ব্যবহারিক প্রয়োগ।
আচ্ছা, দ্বিতীয় ব্যবহারিক প্রয়োগ কী আছে না, দেখো আমরা এটাও পড়েছি ছোটোবেলায় যে গরুর গাড়ির যখন আমরা বের পোড়ানো হয় তখন কী হয়, আমার ভিতরটাকে গরম করে নেওয়া হয়, গরম করে নেওয়ার পর তারপরে সেই বেরটা পোড়ানো হয়ে গেলে তারপর তাকে ঠান্ডা করা, যাতে কী হয় শক্ত হয়ে বসে যায়। তাহলে তার মানে কি, প্রসারণ করলে আমার বেরটা পোড়াতে সুবিধা হচ্ছে, তাই জন্য বের গরম করে তাকে প্রসারণ করে গরুর গাড়ির মধ্যে বেরটা পরিয়ে দিয়ে তারপর তাকে ঠান্ডা করছি। তাহলে এটা একটা ব্যবহারিক প্রয়োগ গেল। এছাড়া আর কি ব্যবহারিক প্রয়োগ আছে, বিভিন্ন অনেক রকম ব্যবহারিক প্রয়োগ আছে, তোমাদের বোঝাতে হবে। দ্বিধাতব পাত বলে যে ব্যাপারটা আছে ওটা আমাকে করতে হবে। এছাড়া আর কি ব্যবহারিক প্রয়োগ না, দ্বিধাতব পাত তৈরিতে ব্যবহার করা হয়। তো দ্বিধাতব পাতটা কি, এটা আমাকে আলাদা করে পড়তে হবে। না দ্বিধাতব পাত কি না, দ্বিধাতব পাত বলতে গেলে দ্বিধাতব অর্থাৎ কি দুটো ধাতু, কথার মধ্যে লিখেছে দুটো ধাতু। তাহলে দুটো ধাতু দিয়ে যে পাতটা আমার তৈরি হবে তাকে আমরা বলি দ্বিধাতব পাত। দুটো ধাতু, একটা তুমি লোহা নিতে পারো, নিকেল নিতে পারো বা অ্যালুমিনিয়াম, যে কোনো দুটো আলাদা আলাদা ধাতু পরস্পর একে অপরের থেকে পাশাপাশি রেখে রিভেট করে মানে কি জোড়া লাগানো। তাহলে দুটো ধাতুকে পরস্পর পাশাপাশি জোড়া লাগিয়ে যে পাতটা তৈরি করা হয় তখন তাকে বলা হবে দ্বিধাতব পাত। তাহলে এটা একটা কি দ্বিধাতব পাত, যেখানে আমরা কী কী ধাতু নিচ্ছি নিজের মতো করে যা খুশি নিতে পারো। এটা আমি ধরে নিলাম হচ্ছে লোহা এবং এটা ধরে নিলাম হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তাহলে দুটো আমি আলাদা আলাদা ধাতু নিলাম। দুটো ধাতু আলাদা আলাদা ধাতুকে একসাথে জোড়া লাগিয়ে যে পাতটা তৈরি করে তাকে বলে কি দ্বিধাতব পাত। তাহলে এবার প্রশ্ন হচ্ছে দ্বিধাতব পাতে তোমাদের পরীক্ষায় আসে দ্বিধাতব পাত কি এবং এর কাজ কী। দেখো কাজ তাহলে আমরা কী কী করবো। দ্বিধাতব পাতের কাজটা কোথায় ব্যবহার করা হয় বলো তো, এগুলি যে কোনো অটোমেটিক জিনিস তৈরিতে ব্যবহার করা। অটোমেটিক জিনিস বলতে তোমরা থার্মোস্ট্যাট তৈরিতে ব্যবহার করা, এটা হচ্ছে ওর ফার্স্ট কাজ। তো থার্মোস্ট্যাটটা জিনিসটাকে আমি বলে দিচ্ছি। তো থার্মোস্ট্যাট জিনিসটা কি, থার্মোস্ট্যাট বলছে তোমরা ইস্ত্রি দেখেছো, অটোমেটিক ইস্ত্রি দেখো, অটোমেটিক ইস্ত্রিগুলো দেখবে একটা আলো জ্বলে লাল আলো। তাতে কী হয় না, অটোমেটিক ইস্ত্রিটা যখনই দেখবে কারেন্টটা হঠাৎ করে বেশি চলে আসে, অর্থাৎ ইস্ত্রি যখন প্রচণ্ড গরম হয়ে যায় তখন দেখবে লাল আলোটা নিজে থেকে বন্ধ হয়ে যায়, আবার কিছুক্ষণ পর লাল আলোটা নিজে থেকে জ্বলে ওঠে। তাহলে এটা কেন হয়, এটা কেন হয়, যাতে ইস্ত্রিটা যেটা হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে গরম হতে না হতে যে জামা কাপড় যেন পুড়ে না যায়, এই জন্য ওটা হয়। তাই জন্য এটাকে অটোমেটিক ইস্ত্রি বলা। কী করা হয় ওতে, ভিতরে কী থাকে বলতে এখানে একটা দ্বিধাতব পাত থাকে। তো দ্বিধাতব পাতটা কাজ করে কীভাবে, দেখো দুটো ধাতু, তাহলে দুটো ধাতু মানে কি, একটা লোহা একটা অ্যালুমিনিয়াম, এর মধ্যে দুটো ধাতুর প্রসারণ আলাদা, অর্থাৎ কোনোটা কম বাড়বে কোনোটা বেশি বাড়বে কোনোটা কম বাড়বে। ধরে নিচ্ছি আমি লোহাটা বেশি বাড়ছে অ্যালুমিনিয়ামের তুলনায়, তাহলে যদি আমার লোহা বেশি বাড়ে অ্যালুমিনিয়াম যদি কম বাড়ে, যখন আমি এটাকে গরম করব তাহলে লোহা তো বেশি বাড়তে চাইছে, অ্যালুমিনিয়াম তো কম বাড়তে চাইছে, তাহলে তখন জিনিসটা কীরকম হবে, এরকমভাবে বেঁকে যাবে। কোন দিকে বাঁকবে, যে দিকটা বেশি বাড়তে চাইবে সেদিকটা আমার বাইরের দিকে থাকবে, আর যে দিকটা কম বাড়তে চাইবে সেদিকটা আমার কোন দিকে থাকবে, ভিতরের দিকে থাকবে। তাহলে অ্যালুমিনিয়াম কম বাড়তে চাইছে তাই অ্যালুমিনিয়াম দেখো ভিতরে আছে, অর্থাৎ ও বেড়েছে কিন্তু কম, কিন্তু লোহা অ্যালুমিনিয়ামের তুলনায় বেশি বেড়েছে, তাই জন্য লোহা বাইরের দিকে আছে। তাহলে এই জিনিসটা কী হলো, বেঁকে যাচ্ছে। তাহলে আমি যদি এর সঙ্গে কোনো একটা তার যদি আমি সংযোগ রেখে দিই, অর্থাৎ সার্কিট যদি একটা তৈরি করতে পারি যেটা আমার এর মধ্যে থাকে অর্থাৎ ইস্ত্রির মধ্যে থাকে, তাহলে সেই সার্কিটটা যখন কী হচ্ছে, যখন জিনিসটা সোজা ছিল সেই সার্কিটটা কি তার সঙ্গে টাচ করা অবস্থায় আছে, অর্থাৎ সুইচটা অন অবস্থায় আছে। যখনই সে বেঁকে গেল সঙ্গে সঙ্গে তার সার্কিটটা কী হচ্ছে, কেটে যাচ্ছে নিজে থেকে, কারণ বেঁকে যাচ্ছে মানে কি তারটা শর্ট পড়ছে, ফলে তার কী হচ্ছে, বৈদ্যুতিক যে সংযোগ সেটা আমার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ফলে তখন কী হচ্ছে, আলোটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। আবার যেই দেখো যেই আমরা এর মধ্যে কি তার মানে কি আলো অফ হয়ে যাচ্ছে মানে এটা আস্তে আস্তে গরম হচ্ছে না, তাহলে এটা যখনই আমার গরম হওয়া বন্ধ হয়ে গেলে আস্তে আস্তে আবার ঠান্ডা হবে, ঠান্ডা হলে আবার সোজা হবে, যেই সোজা হয়ে গেলো আবার সাথে সাথে টাচ হয়ে গেলো, অর্থাৎ আবার ওই আলোটা জ্বলতে শুরু করলো। বুঝতে পারলে, এই একই রকম প্রসেস তোমার ফ্রিজেও ইউজ করা হয়, ইস্ত্রিতেও ইউজ করা হয়, এছাড়া বিভিন্ন জায়গাতে ইউজ করা হয়। তাহলে আমাদের মেন কাজ হচ্ছে দ্বিধাতব পাত কি, এটা আমাদের পড়তে হবে। দ্বিধাতব পাত হলো দুটো ভিন্ন ভিন্ন ধাতুর পাতকে জোড়া লাগিয়ে যে পাতটা তৈরি করা তাকে হলো দ্বিধাতব পাত। কী কাজ ব্যবহার করে না, থার্মোস্ট্যাট যন্ত্র ব্যবহার করতে বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো অনেক জায়গাতেই ইউজ করা হয়। থার্মোস্ট্যাট তোমার এতে বললাম, এই যেমন বললাম ইস্ত্রি মানে অটোমেটিক ইস্ত্রি যেগুলো ইলেকট্রিক ইস্ত্রি, তারপরে তোমার ওই দেখবে বিভিন্ন দেখবে বিল্ডিংয়ে আগুন লাগলে যে একটা আসে ওই স্বয়ংক্রিয় যন্ত্র, যে আগুন লেগেছে বিল্ডিংয়ে অ্যালার্ম বাজে, যেটা ওই আগুন লাগার অ্যালার্মে হচ্ছে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে ফায়ার অ্যালার্ম যেটাকে বলে আর কি। দেখ এইগুলো আছে, এগুলো জাস্ট ব্যবহার হিসাবে দেখে রাখতে হবে। তাহলে থার্মোস্ট্যাট তৈরিতে তাহলে এখানে ফায়ার অ্যালার্মে ব্যবহার করা হয়, এগুলো একটা দুটো ব্যবহার দেখলেই হবে, বেশি লাগবে না। তাহলে এটা গেল আমার কঠিনের যে ব্যবহারিক প্রয়োগ তার একটা হচ্ছে উদাহরণ। এটা আমাদের কেন পার্টিকুলারলি এটা পড়তে হচ্ছে, কারণ পার্টিকুলার আলাদা করে এখান থেকে কোশ্চেন আসে।
এছাড়া ব্যবহার বললাম, কঠিনের ব্যবহার আমি এর আগেও বলেছি, একটু আগেই বললাম। গরুর গাড়ি বের তৈরিতে যখন হয় তখন প্রসারণ করে বসানো হয়, তাহলে এটা একটা ব্যবহার। রেল লাইনের এটা একটা ব্যবহার। এরকম বিভিন্ন ব্যবহার আছে। যাক, আমাদের এইটুকু লাগতো তাই এইটুকু পড়িয়ে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি দেখো, কঠিনের যে তাপের যে প্রসারণ চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি এখানেই শেষ। এরপরে তোমাদের আছে তাপের পরিবহন, ওটা আমি পরের দিন পড়াবো। আজকে আপাতত এইটুকুই থাক। তাপের পরিবহনটা এর পরের দিন পড়ালে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে পুরোপুরি। আমি এটা ভিডিও করে রেখে দেবো, পরের দিন তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, আজকেই অল্পই থাক। তাহলে এখান থেকে কী কী পড়বে কোশ্চেনগুলো তাহলে আমি লিখে দিচ্ছি। কোশ্চেন প্রথমে যেটা পড়বে, গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে? কাকে বলে? এর একক এবং এর মান। ঠিক আছে, কত? 2 নম্বর কোশ্চেন কী পড়বে? চার্লসের সূত্র থেকে আয়তন গুণাঙ্কের মান নির্ণয়। তিন নম্বর কী পড়বে? দ্বিধাতব পাত কি, এর ব্যবহার লেখো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে দিই, 4 নম্বর যে কোশ্চেনটা, দেখো আমি এখানে একটা জিনিস বলেছি, যে কোনো পদার্থকেই গরম করলেই অর্থাৎ তাপ দিলেই প্রসারণ হয়। তাহলে সব পদার্থে প্রসারণ হচ্ছে, কঠিন হচ্ছে, তরল হচ্ছে, গ্যাসও হচ্ছে। কিন্তু এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে। যেমন কঠিনের ক্ষেত্রে যেটা আমি বলি, ইনভার বলে যে ধাতুটি আছে, ইনভার, সেটাকে তাপ দিলেও কোনো দিন প্রসারণ হয় না। তাহলে ইনভার হচ্ছে কি, ইনভারকে তাপ দিলেও প্রসারণ হয় না। প্রসারণ হয় না কেন? এটা হচ্ছে একটা ব্যতিক্রম পদার্থ আর কি। তাহলে ইনভারকে তাপ দিলেও কোনো প্রসারণ হয় না। তাহলে এমনি সাধারণত যে কোনো পদার্থকে তাপ দিলে প্রসারণ হয়, কিন্তু ইনভার যেহেতু ব্যতিক্রম তাই একে তাপ দিলে প্রসারণ হয় না। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে যে কোন কঠিন পদার্থকে তাপ দিলে প্রসারণ হয় না। কোন কঠিন পদার্থকে তাপ দিলেও প্রসারণ হয় না, বা তাপের প্রসারণে মানে কী বলো, পরিবর্তন হয় না এমন একটি পদার্থের নাম লেখো। একই জিনিস, প্রসারণ হয় না। ঠিক আছে, এই 4টে কোশ্চেন এখান থেকে ভালো করে পড়ো, তাহলেই হবে। আর এটা একটু ভালো করে পড়ে নিও। বাকি এই যে তাপের পরিবহন যে চ্যাপ্টারটা যেটুকু আছে, ওইটা আমি পরের দিন তোমাদের ভিডিও করে দিয়ে দেবো।